হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি সাধারণ গণিতের অধ্যায় ১৬ পরিমিতির ১৬.৪-এর শেষ ভিডিও। আজকে আমরা অনুশীলনী ১৬.৪-এর ১৭ নাম্বার থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সলভ করব। প্রথমেই লক্ষ্য করো ১৭ নাম্বার, দেখি এখানে কি বলা আছে। একটি লোহার পাইপ, ওকে, একটা লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস, ভিতরের ব্যাস হলো গিয়া 12 সেন্টিমিটার আর বাইরের ব্যাস হলো 14 সেন্টিমিটার। এবং আচ্ছা দেখো, আমাদের এখানে একটু ফিগার আঁকা লাগবে, যদি ছবি আমি না আঁকি তাহলে তোমরা প্রপারলি বুঝতে পারবে না, ঠিক আছে? ছবির দরকার আছে এখানে। ছবি, আচ্ছা, একটা ফাঁকা বৃত্ত লাগবে, হ্যাঁ এই যে, একটা একটু বড় একটা একটু ছোট, ঠিক আছে? এই যে, মনে করো, লক্ষ্য করো এখানে আমি জাস্ট একটা পাইপ আঁকতেছি আর কিছুই না। ঠিক আছে, এই জাস্ট একটা পাইপ। এখন এই পাইপটার উপরের দিকে তাকাও, আমার সেন্টার থেকে এই পর্যন্ত এইটাকে আমরা বলবো ভিতরের ব্যাস, ঠিক আছে? আর আমি যদি এইখান থেকে এই বাইরের বৃত্ত দেখো, এই পরিমাণটা হবে বাইরের ব্যাস, ঠিক আছে? লোহার পাইপের ভিতরের ব্যাস, লোহার পাইপের, সরি ব্যাস তো না, এটা হলে গিয়ে ব্যাসার্ধ আমি আঁকছি, বাট আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি, উদ্দীপকে কিন্তু ব্যাস দেওয়া। আচ্ছা, তাহলে আমি ব্যাসটাই ড্র করা উচিত ছিল। তো ভিতরের ব্যাস বলছে 12 সেন্টিমিটার, তাহলে এই যে আমি ড্র করছি এই পুরোটুকু হইলো গিয়ে 12 সেন্টিমিটার। আর বাইরের ব্যাস বলছে 14 সেন্টিমিটার, তাহলে আমি যদি এখান থেকে এই যে, এই পুরোটুকু হইলো গিয়া 14 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমি কিন্তু বুঝতে পারতেছি যে এই এতটুকু হইলো গিয়ে 1 সেন্টিমিটার, আবার এতটুকু হইলো গিয়া 1 সেন্টিমিটার, তাই না? মানে মোট এই ভিতরে 12 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এদিকে 1 সেন্টিমিটার, এর ফলেই আমার মোট কিন্তু হয়েছে 14 সেন্টিমিটার। বলে এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা যাক, কোনো মতো হয়েছে আর কি, অত সুন্দর হয় না আমি জানি পাইপটা, তারপরে আর কি বুঝানো। যাই হোক, তো এখানে এবং এই পাইপের উচ্চতা বইলা দিছে 5 মিটার, ঠিক আছে? পাইপের উচ্চতাটা বইলা দিছে আমাদের কত, এই পুরোটুকু হইলে গিয়ে 5 মিটার হাইট। এখন লক্ষ্য করো, এটা দেখতে কিন্তু অনেকটা একটা বেলনের মতো, তাই না? বেলন বা সিলিন্ডারের মতো। 1 ঘন সেন্টিমিটার, এই যে ঘন সেন্টিমিটার কথাটা লেখছে সেটার মানে হইলো সেন্টিমিটার কিউব, অথবা কিউবিক সেন্টিমিটার, সিসি, কিউবিক সেন্টিমিটার। এই ঘন সেন্টিমিটার মানেই হইল গিয়ে সরি হ্যাঁ মিলিলিটার। ঘন সেন্টিমিটার মানেই কি, মিলিলিটার। তাহলে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন লেখছে যদিও, বাট অ্যাকচুয়ালি ওজন না, আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানে এটা হলো ভর। তো লোহার ভর হলো 7.2 গ্রাম। পাইপের লোহার ভর নির্ণয় করতে বলছে, তাহলে তারা এই যে ইনফরমেশনটা দিয়েছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, আমরা যদি জানি যে অ্যাকচুয়ালি লোহার মোট আয়তন কত ঘন সেন্টিমিটার, তখনই কিন্তু আমি এই লাইনটা এইভাবে সাজাইয়া লিখতে পারবো যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর 7.2 গ্রাম, অতএব এত আয়তন বা এত ঘন সেন্টিমিটার লোহার ভর হবে 7.2 ইন্টু এত। তখনই কিন্তু আমার এত গ্রাম বের হবে, ফাইনাল অ্যান্সার বের হয়ে যাবে। কিন্তু ফাইনালি লোহার মোট ওজন কত সেটা বের করতে হলে আমার প্রথমে যেটা বের করতে হবে সেটা হইল লোহার আয়তন কত। বা এখানে কিন্তু লোহার পাইপ নিয়ে আমরা কাজ করতেছি, তাহলে ওই লোহার পাইপের আয়তন কতটুকু সেইটা লাগবে, তাই তো? আচ্ছা দেখো, এখন এখানে কিছু কথা বলা আছে যে ভিতরের ব্যাস বাইরের ব্যাস, এই কথাগুলো কেন বলছে? অ্যাকচুয়ালি কথাগুলো এই জন্য বলছে, তুমি একটু কমন সেন্স খাটাও। এটা একটা লোহার পাইপ, তার মানে দেখো তো, এই যে ভিতরের যে বৃত্তটা তুমি দেখতেছো, এই যে এই দেখো তো, এই যে পাইপের অভ্যন্তরীণ যে অংশটা, এই অংশটা কি ফাঁকা হবে নাকি এই অংশটা পুরোপুরি তোমার লোহা দিয়ে ভরা থাকবে? কি মনে হয় তোমার? এই যে ভিতরের অংশটা, এটা কি ফাঁকা থাকবে নাকি লোহা দিয়ে ভরা থাকবে সবকিছু? এই ভিতরটা কিন্তু ফাঁকা থাকবে, কারণ এটা একটা পাইপ।
পাইপটা লোহা দিয়ে তৈরি হয়েছে, তার মানে শুধুমাত্র তার আশেপাশের যে বাউন্ডারি, সেই বাউন্ডারিটা লোহা দিয়ে তৈরি। ঠিক আছে, কিন্তু ভিতরটা কিন্তু পুরোপুরি ফাঁপা। এই জিনিসটা আগে আমার বুঝতে হবে। তাহলে এইখানে কিন্তু শুধু জানতে চাইছে পাইপের লোহার ওজন। তুমি একটা কথা বলো তো, এই যে লোহার আয়তন আমি বের করব, আমার এই যে ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে, এই আয়তনগুলো কি আমার কাজে লাগবে কোনো? কারণ এই আয়তনগুলোতে কিন্তু আমার কোনো লোহা নাই, তাহলে ওই আয়তনগুলো কিন্তু আমি কাউন্ট করব না। আমার শুধু লাগবে এই এই এরিয়াগুলোর আয়তন, এই যে এখানে, এখানের এতটুকু এতটুকু এতটুকুর আয়তন আমার শুধুমাত্র লাগবে। তোমার কি মনে হয় আমরা কিভাবে বের করব? এরকম একটা অঙ্ক আমরা আগে করছি। মনে করো এই হলো গিয়ে পুকুর, আর পুকুরের আশেপাশে আছে রাস্তা। তো যদি বলে যে এই রাস্তাতে ইট বসাবো, রাস্তাতে আমি ইট বসাতে চাই, কতগুলো ইট লাগবে, ওই সময় আমি কিভাবে করতাম? আমি শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফল বের করতাম, আবার আমি রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল বের করতাম, তারপরে এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধুমাত্র পুকুরের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করে দিই, তখন কিন্তু আমার শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল পাইয়ে যেতাম। দেন ওই রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ইটের সংখ্যা বের হয়ে যেত, অনেকটা কিন্তু সেরকম। তাহলে এই অঙ্কে আমার এই রাস্তা পুকুর না, এটা একটু 3D বা 3 ডাইমেনশনাল জিনিস, তো তাই অনেকের বুঝতে একটু কষ্ট হইলেও হইতে পারে, এই জন্যই আমার এত কথা বলা। এখন কেউ একটু বলো তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি? কারো কোনো আইডিয়া থাকলে এখন শেয়ার করো। এই অঙ্কটায় আমাদের যেটা করতে হবে, প্রথমে বাইরের ব্যাস দেওয়া আছে না আমার, তাহলে এই যে বাইরের এতটুকু অংশ, যে দেখো এই যে ভিতরের এই জিনিসটা, এই জিনিসটা, এগুলো সব অ্যাভয়েড করো, তুমি শুধু বাইরের দিকে তাকাও। বাইরের এই যে এই যে এইটা, এই বৃত্ত, দেন বাইরের এই যে অংশটা, এই অংশটাকে একটা বেলন না? এটা কিন্তু একটা বেলন অথবা সিলিন্ডার। তাহলে বেলনের আয়তনের সূত্র আমরা কি নির্ণয় করা শিখছিলাম নাকি শিখি নাই? নিশ্চয়ই শিখছি। তাহলে বেলন মানে আয়তন, সোজা কথা, আয়তন, পাইপের বাইরের আয়তন সমান সমান সূত্র কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন আর এর আর মানে কিন্তু ব্যাসার্ধ, কিন্তু এখানে আমাদের ব্যাস দেওয়া আছে। একবার দেওয়া লোহার পাইপের ভিতরের ব্যাস, আর একবার দেওয়া লোহার পাইপের বাইরের ব্যাস। এখন যেহেতু আমি লোহার পাইপের, আমি এদিকে লেখা রাখি যে বাইরের আয়তন, লোহার পাইপের বাইরের আয়তন, বাইরের আয়তন আমি বের করতেছি, ঠিক আছে? তো আর এর জায়গায় আমি কিন্তু বাইরের যে ব্যাসার্ধ সেটা বসাবো। বাইরের ব্যাস হয়েছিল 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি 14 হয়, তাহলে ব্যাস অবশ্যই হবে 7 সেন্টিমিটার। আর হাইট কত বলে দিছে? 5 মিটার। ও ভালো কথা, এখানে আরেকটু ব্যাপার স্যাপার আছে, লক্ষ্য করো। আমাদের এই দুইটা দেখো সেন্টিমিটার সেন্টিমিটারে দেওয়া, কিন্তু উচ্চতাটা কিন্তু মিটারে দেওয়া আছে। তাহলে হয় আমি এই সেন্টিমিটার গুলোকে মিটারে কনভার্ট করব, অথবা এই মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব। যেহেতু আমার পরবর্তী লাইনে এইটাও, এই আয়তনটাও কিন্তু ঘন সেন্টিমিটারে দেওয়া আছে, তাই আমি সবকিছুকে সেন্টিমিটারেই কনভার্ট করতে চাইতেছি। তাই আমি উচ্চতাটাকে 5 মিটার না লেখা সেন্টিমিটারে লিখবো 500 সেন্টিমিটার। আমরা নিশ্চয়ই জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, অতএব 5 মিটার সমান সমান 500 সেন্টিমিটার। এখন একটু এগুলো হিসাব করো, 7 7 49, 49-এর সাথে 5 গুণ করলে কত হয়? 245। তাহলে 245, দুইটা শূন্য ইন্টু পাই, এটা হবে আমার পাইপের আয়তন, মানে পাইপের বাইরের আয়তন আর কি, ঠিক আছে? আর পাইপের ভিতরের আয়তন তুমি কিভাবে বের করতে পারো? পাইপের ভিতরটাও কিন্তু একটা বেলনের মতো বা সিলিন্ডারের মতো, তাহলে সেখানেও কিন্তু সেম সূত্রই অ্যাপ্লাই করা হবে, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। কিন্তু পাইপের ভিতরের আয়তন যখন তুমি বের করবা, তখন আর এর জায়গায়, মানে ভিতরের যে ব্যাসার্ধ তোমার সেইটা বসাইতে হবে। ভিতরের ব্যাস আমার কোশ্চেনে দেওয়া ছিল 12 সেন্টিমিটার, তাহলে ভিতরের যে ব্যাসার্ধ সেটা অবশ্যই হবে 6 সেন্টিমিটার। তাহলে এই যে 6 স্কোয়ার ইন্টু হাইটের জায়গায় আবার 500। বলো বুঝছো কিনা? 6 ছক 36, 36-এর সাথে 5 গুণ কত হয়? 180। 180-র পরে দুইটা শূন্য ইন্টু পাই। তাহলে এইটা হলো আমার পাইপের বাইরের আয়তন, আর এটা হলো আমার পাইপের ভিতরের আয়তন। এখন আমি যদি পাইপের বাইরের আয়তন থেকে পাইপের ভিতরের আয়তনটা বিয়োগ করে দেই, তাহলেই কিন্তু আমার শুধুমাত্র, মানে পাইপ বলতে আমি যে জিনিসটা বুঝিতেছি, মানে যে অংশটুকুতে লোহা আছে ততটুকু অংশের আয়তন বের হয়ে যাবে। বুঝছো কি বোঝো নাই? বলো।
তাহলে তুমি বাংলায় সুন্দর করে লিখবা যে অতএব পাইপের লোহার আয়তন। এখন একটু বিয়োগ করে দাও, এগুলো তো নিজেরাই পারো। দেখো বিয়োগ করে আমাকে বিয়োগফলটা বলো। 24,500 পাই থেকে 18,000 পাই বিয়োগ করলে কত হয়? 6,500 পাই। দেখি মান কত আসে। 20,420 দশমিক 35। এককটা কি হবে? সেন্টিমিটার কিউব অথবা কিউবিক সেন্টিমিটার। এইটার এককও কিন্তু কিউবিক সেন্টিমিটার, আমি যদিও লিখি নাই। এইটার এককও কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, এই জন্যই পাইপের লোহার আয়তনটাও আমার ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটারই বের হয়েছে। এখন আমার কাছে কোশ্চেনে ফাইনালি জানতে চাওয়া হয়েছে যে পাইপের লোহার ভর কত সেটা নির্ণয় করো। আবার হিন্ট দেওয়া 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম। দেখো এই যে আমার একটা খালি ঘর ছিল, এই খালি ঘরের মানটা কিন্তু আমি অলরেডি বের করে ফেলাইছি। এখন জাস্ট খালি ঘরে এই মানটা আমি বসাবো, তাহলেই আমার অঙ্ক শেষ। তাহলে ফাইনাল লাইন লেখো যে 1 গ্রাম লোহার ভর, 1 গ্রাম লোহার ভর কত? 7.2 বলা, তাই না? 7.2 গ্রাম। অতএব, আচ্ছা 1 গ্রাম লোহা না, সরি কি বলতেছি, 1 ঘন সেন্টিমিটার লোহা বা 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম। অতএব 20,420.35 কিউবিক সেন্টিমিটার লোহার ভর হবে বেশি, তাই গুণ করতে হবে এই যে 7.2 এর সাথে 20,420.35। সবাই একটু গুণ করো, দেন আমাকে অ্যান্সারটা বলো। আসছে 1,47,026.53 এত গ্রাম। তো এইটা হইলো আমার লোহার ভর। তোমরা কেউ চাইলে গ্রাম থেকে কেজিতেও কনভার্ট করে নিতে পারো, যদিও তুমি গ্রামে রাখলেও অঙ্কটা হবে। আমি নিশ্চয়ই, মানে তোমরা নিশ্চয়ই গ্রাম থেকে কেজিতে কিভাবে কনভার্ট করে সেটা জানো। 1,000 দিয়ে ভাগ করার মাধ্যমে, 1,000 দিয়ে ভাগ করে দশমিকটা 3 ঘর বামে সরে আসবে, তখন আমার অ্যান্সার হবে 147.0223 এত কিলোগ্রাম। বলো বুঝছো কিনা সবাই? একটু চিন্তা করো, আশা করি তোমরা পাইপ দেখছো না, পাইপের ভিতরটা কিন্তু ফাঁকা থাকে। কিন্তু যদি এরকম একটা কোশ্চেন করতো, মনে করো আম, ভিতরটা ফাঁপা না, ভিতরটা হলো গিয়া নিরেট, ফাঁপার বিপরীত শব্দই হলো গিয়া নিরেট, তখন কিন্তু তোমার ওই ভিতরের ব্যাস বাইরের ব্যাস বলবে না। যদি নিরেট থাকতো, নিরেট মানে কি, পুরাটুকুই মনে করো লোহা দিয়ে তৈরি, ঠিক আছে, পুরোটাই লোহা, লোহার একটা খণ্ড, ইস্পাত বা লোহার একটা খণ্ড, তখন কিন্তু তোমাকে জাস্ট কিচ্ছু না, তোমার জাস্ট মনে করো ব্যাসার্ধ অথবা ব্যাসটা বইলা দেবে, আর এই যে হাইট আছে না, হাইটটা বইলা দেবে। তখন যদি প্রশ্ন করে যে এইটা মানে ভর কত, ভর কত জানতে চাইলে তোমার আগে আয়তনটা বের করতে হবে। আয়তন কিভাবে বের করবে? এই সেম সূত্রের মাধ্যমে, পাই আর স্কোয়ার এইচ, এই সূত্রের মাধ্যমে আয়তনটা বের করে নেবে, দেন লিখবা যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম, অতএব এত ঘন সেন্টিমিটার লোহার ভর এত গ্রাম, শেষ। ঠিক আছে। আবার ওজন যদি নির্ণয় করতে বলে, এটা যদি ফিজিক্সের কোশ্চেন হইতো, তাহলে কিন্তু তোমার জি এর মান বইলে দিত 9.8 অথবা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওটার সাথে গুণ কইরা আমার ওজন বের করা লাগতো। কিন্তু আমাদের গণিতে সাধারণত ওই ভর আর ওজন আলাদা করে না, ওই দুইটা সেম হিসাবেই চালাই দেয়, তারা তারা ফিজিক্স পারে না আর কি। যাই হোক, বলো বুঝছো কিনা? আমার একটাই জাস্ট মানে, তোমার এই জিনিসটা একটু চিন্তা করো, এই যে এখানে যে আমি বাইরের, লোহার বাইরের আয়তন বের করছি, লোহার ভিতরের আয়তন বের করছি, এই দুইটা থেকে যে বিয়োগ করছি, এটা কেন করছি আগে বললো, তুমি সেইটা বুঝছো কিনা? ওইটা যদি বুঝে থাকো তাহলে সব ক্লিয়ার। আচ্ছা তাইলে আমরা পরবর্তী ম্যাথে যাই। 18 নাম্বার একটা সৃজনশীল। দেখি এই সৃজনশীলটাতে কি করতে বলা হয়েছে। একটা আয়তাকার ক্ষেত্রের, আচ্ছা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার যদি দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দেয়, আমি ক্ষেত্রফল বের করতে পারবো। দেখো দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার, দেখলা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই কিন্তু আমার দেওয়া আছে। তাহলে আমার ক্ষেত্রফল কত? 5 × 12 = 60 মিটার স্কোয়ার বা বর্গমিটার। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে বা আবৃত করে, মানে কি, মানে হলো গিয়া এটা মনে করো আমাদের সেই আয়তাকার ক্ষেত্র,
এই আয়তাকার ক্ষেত্র দৈর্ঘ্য কত বলছে ভাই? দৈর্ঘ্য বলছে 12 মিটার, আর প্রস্থ বলছে কত? প্রস্থ বলছে 5 মিটার। এই আমাদের তো কম মনে হয় শেষ। উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। এই যে চিত্র আমরা অর্ধেক আঁকছি, এখনো পুরো হয় নাই, কারণ আমরা এখনো পুরো পড়িই নেই। আয়তাকার ক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটা বৃত্তাকার ক্ষেত্র আছে। ওয়াও, বৃত্তাকার ক্ষেত্র আছে, তাহলে এদিকে তো আমার একটা বৃত্ত আঁকা লাগবে। এখন পারফেক্ট একটা আসলে দাঁড়াও, এই ছবিটা আমাদের হয়তো বা নতুন করে আঁকা লাগতে পারে। আচ্ছা যাক, আমি আপাতত হাত দিয়ে একাই, তোমরা এটা নিজেরা সুন্দর করে রাখবে। এই বাইরে মনে করো একটা বৃত্ত আছে, তোমরা বৃত্তটা আগে আঁকবা পেন্সিলের মাধ্যমে, তারপরে বৃত্তের ভিতরে একটা আয়ত আঁকবা, ঠিক আছে, পরীক্ষার হলে। তো বৃত্তাকার ক্ষেত্র আছে। আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত, কথাটা একটু লক্ষ্য করো। একটা বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তাকার ক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো, তার মানে এই যে এই অংশগুলা, আশেপাশের যে অংশটা আছে না, এই অংশগুলাই ঘাস লাগানো আছে। বলো এতটুকু বুঝছো কিনা? অনধিকৃত শব্দটা কোথা থেকে আসছে আমি নিজেও জানি না, তবে আমার কমন সেন্স যেটা বলতেছে সেটা হলো একটা শব্দ আছে বাংলা যে অধিকার। ঠিক আছে, তো অধিকারের মাধ্যমে কোনো কিছু যদি আমার হয়, এটাকে আমরা বলতে হয়তো বা এরকম একটা শব্দ আছে যে অধিকৃত। ঠিক আছে, আমি সঠিক জানি না। অধিকৃত, তো সেই অধিকৃতর বিপরীত শব্দ তাইলে হবে অনধিকৃত। তার মানে আমার অধিকারভুক্ত নয়। অর্থাৎ এই আয়তাকার ক্ষেত্রটার অধিকারভুক্ত না মানে কি? দেখো এই অংশটা হলো কি আয়তাকার অধিকৃত, তাহলে এই বাইরের যে অংশটা দেখতে পাইতেছো এইটা হলো আয়তাকার ক্ষেত্রের অনধিকৃত। আমি কিন্তু সঠিকভাবে জানি না অনধিকৃত মানে আসলে কি, আমি আমার কমন সেন্স অ্যাপ্লাই করে এটা ধারণা করতেছি, আর কিছুই না। যাই হোক, তো প্রথমটা আমার শেষ, এতটুকু সুন্দর করে লিখবা, তোমার 2 মার্ক কনফার্ম। দেন খ, বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস নির্ণয় করো। বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস নির্ণয় করবে কিভাবে আসলে? আচ্ছা দেখো, মজার বিষয় হয়ে গেল, বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসটা কিন্তু আসলে আমার যে আয়ত আছে সেই আয়তের কর্ণের দৈর্ঘ্যের সমান। আগে বলো এতটুকু তুমি বুঝছো কিনা এই জিনিসটা? আচ্ছা যদি বুঝে থাকো, তাহলে আমরা ব্যাস কিভাবে, ব্যাসটা মানে হইল গিয়ে আয়তাকার ক্ষেত্রের কর্ণ। তাহলে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র আছে। যেহেতু এই প্রত্যেকটা হইল গিয়া 90 ডিগ্রি, তাই আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। আমি আর এগুলো দেখাইলাম না, দেখো একটা যদি 5 হয় একটা যদি 12 হয়, তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য যে 13 মিটার হবে, এটা আশা করি তোমরা এখন মুখে মুখেই করতে পারো। তাহলে এইটাই হইল গিয়ে আমার এই আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, অলসো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস। বলো বুঝছো কিনা? শেষ হয়েছে? আচ্ছা পরবর্তী ম্যাথের দিকে একটু লক্ষ্য করি সবাই। প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে? দেখো এখানেও সেম ফর্মুলা, যে 1 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 50 টাকা। অতএব এত বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হবে 50 × এত টাকা সমান সমান ফাইনাল অ্যান্সার বের হবে, তাই না? এখন এই যে ব্লাঙ্ক স্পেস বা খালি ঘর, এই খালি ঘরে কি বসাইতে হবে? আমার কতটুকু ক্ষেত্রফলে আমি ঘাস লাগাইতেছি সেইটা। এখন দেখো তো ঘাস লাগাইতেছি কতটুকু ক্ষেত্রফলে, এই এতটুকু, 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 এতটুকু। এখন এটা আমি কিভাবে বের করব? আমি যদি কোনোভাবে এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে পারি, সেখান থেকে যদি আমি এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে পারি, তাহলেই কিন্তু আমার শুধুমাত্র এই অংশটুকু থাকবে। বলো এই লজিকটা বুঝছো কিনা? তাহলে আমার এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই, আর এর মান কত দেখো, এই বৃত্তের ব্যাস হইল 13, তাহলে ব্যাসার্ধ হবে 13 অর্ধেক, তার মানে 6.5। তাহলে এই যে পাই আর স্কোয়ার, এই হলো আমার বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে 5 × 12 = 60। ঠিক আছে, সমান সমান, একটু মান বলো তো কত আসছে? 72.73। এককটা কি হবে বলো তো? এখানে সব তো মিটারেই ছিল, তো ক্ষেত্রফল তো বর্গ মিটারেই বের হবে, মিটার স্কোয়ার। তাহলে এই যে বের হয়ে গেল, এই যে খালি ঘরে আমি যে সংখ্যাটা বসাবো সেটা কিন্তু বের হয়ে গেল। এখন জাস্ট তুমি এই খালি ঘরের জায়গায় 72.73 বসাও। 72.73 বর্গমিটারে ঘাস লাগাইতে আমার খরচ হয়, আচ্ছা 50 সাথে গুণ করো, দেখো অ্যান্সার কত আসে। 3636।
36.61 এত টাকা আমাদের অ্যান্সার। এখন বলো তো ভাই বুঝছো কিনা? আচ্ছা আমরা এখন পরবর্তী ম্যাথে যাই, কেমন? 18-এর পরে আছে 19 নাম্বার। 19 নাম্বারে কি বলা আছে লক্ষ্য করি সবাই একটু। চিত্রটি বর্গক্ষেত্র এবং বৃত্তকলায় বিভক্ত। তার মানে এই যে ADE, এই পোর্শনটা হলো একটা বৃত্তকলা, আর এই যে ABCD, এই অংশটা হইলো অবশ্যই তাহলে একটা বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের দেখো আমার ডাইমেনশন গুলা কি বলা আছে, এই এখানে লেখা কি 12 না? তার মানে এই বাহুটার দৈর্ঘ্য 12। আচ্ছা একক কত? একক তো বলা নাই, মিটার না সেন্টিমিটার কিছুই বলা নাই। তাহলে আমি এককে ওই এককই লিখবো, অন্য কিছু লিখবো না। আমরা নিশ্চয়ই জানি যে বর্গের কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তার মানে আমার এই বাহুর দৈর্ঘ্য 12, এই বাহুর দৈর্ঘ্য 12, আবার এই বাহুর দৈর্ঘ্যও কিন্তু 12। আগে বলো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে লক্ষ্য করি কি বলা আছে। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কিন্তু একটা সূত্র আছে, তাই না? ওই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই কইরা যেটা পায়, √a² প্লাস a²। যাদের মনে থাকবে না তারা এইভাবে পরীক্ষার হলে রাফ করবা। 2a² ইকুয়ালস টু √2 ইন্টু এ। এইটা হইলো বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। আর যাদের মুখস্থ থাকবে তারা ডিরেক্ট বসাইয়াও চাইলে করতে পারো। আবার তুমি যদি দেখাইয়া করো তাইলেও সমস্যা নাই, স্যাররা আরো খুশি হবে উল্টা। তো √2 এর সাথে গুণ করতে হবে বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 12। তাহলে দেখো 12 এর সাথে √2 গুণ করে আমার গুণফলটা কত আসে? 16.97। আর এককটা ওই জাস্ট একক লেখা দাও, যেহেতু এখানে কোনো একক উল্লেখ নাই। আবার বলছে পরিসীমা, এটা তো আর মানে কিছু করাই লাগে না। এই পরিসীমা কি? বর্গক্ষেত্রে কিন্তু পরিসীমার সূত্র হলো গিয়ে 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 × 12 = 48 একক হবে এর পরিসীমা। পথে কারো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। খ নাম্বারটা দেখি কি বলছে। সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। প্রথমে আমার বের করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এগুলো বাংলা কথা ভাই, আশা করি তোমরা সবাই লিখতে পারবা। যে চিত্রে ABCD একটি বর্গক্ষেত্র, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার, A² আর কি। তো বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে 12, তো 12 এর স্কোয়ার, 12 × 12 = 144। আর একক কি হবে? একক হবে বর্গ একক, বর্গ একক। আবার বলছে কিন্তু এখানে সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, শুধু বর্গক্ষেত্র চায় নাই, পাশাপাশি এই যে ADE বৃত্তকলা আছে, এই ADE বৃত্তকলার ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। এখন বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমি তোমাদেরকে শিখাইছি, তাই না? πr² ইন্টু θ/360। থিটার মানের দিকে কত দেখো, এই যে লক্ষ্য করো, এই যে অ্যাঙ্গেল দেওয়া আছে কিন্তু, অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। তাহলে πr² উপরে হবে 30, আর নিচে হবে 360। একটু বলো তো এই যে আমি লিখলাম এটা বুঝছো কিনা? বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন আমরা সামনে যেতে পারি। কাটাকাটি করো, 3 × 12 = 36। এখন এটা আর এর মান জানি কত বসাবো আমরা, বলো আর এর মান কত এদিকে? আর মানে ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তকলাটা দেখতে পাইতেছো, এইটা কিন্তু ব্যাস না। অনেকে আবার মনে করবে কি এইটা মনে হয় ব্যাস, তাহলে এতটুকু মনে হয় ব্যাসার্ধ না। এতটুকুই হলো আমার ব্যাসার্ধ। এই বৃত্তটা যদি আমি আঁকি, বৃত্তটা কেমন হবে তা কি জানো? অনেকটা এরকম, এই যে এরকম, এরকম হবে বৃত্তটা, ঠিক আছে। তাহলে আমার ব্যাসার্ধ কিন্তু 12, 12 একক। তাহলে এখানে আমি যদি 12 বসাই, দেখো তো লাইনটা কি অনেকটা এরকম হয় না? π × 12² ইন্টু 1/12। এই 12 কাটাকাটি গেলে উপরে শুধুমাত্র একটা 12 থাকবে, মানে 12π। এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তুমি যদি দশমিকের ভ্যালুটা বের করতে চাও করতে পারো। কত? 12π, 37.69। আর এককটা কি হবে? বর্গ একক। তাহলে আমার শুধুমাত্র বৃত্তকলার ক্ষেত্রফলও বের করে ফেলাইলাম, আবার শুধুমাত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও বের করে ফেলাইলাম। এখন দুটো যোগ করে দাও, তাইলেই অঙ্ক শেষ। অ্যান্সার আসছে 181.69। এত বর্গ একক। বলো বুঝছো কিনা? এটা আমাদের ফাইনাল অ্যান্সার। এর পরবর্তী অঙ্কটা গ।
কি বলা আছে? আচ্ছা দেখো, এই যে সৃজনশীলগুলো আমরা সলভ করতেছি, এগুলো কি একটাও কঠিন লাগে আমাদের কাছে? একদম সহজ। বর্গের বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে বর্গের বাহু কত, দৈর্ঘ্য কত ছিল? 12 একক না? তাহলে অত দৈর্ঘ্য দৈর্ঘ্য বিশিষ্ট, তার মানে 12। 12 একক কি? 12 একক কি? কোন সুষম ষড়ভুজ, সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এইটা একটু টাফ লাগতেছে, প্রথম প্রথম একটু কি টাফ লাগাটাই স্বাভাবিক এইখানে। তারপরও আসো আমরা চেষ্টা করি। 12 একক সুষম ষড়ভুজ, এখন সুষম ষড়ভুজ তো আর হাতের মাধ্যমে আঁকা সম্ভব না, কোনো বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে একটা কাজ করি, আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি, ঠিক আছে? বৃত্তের ভিতরে আমরা সুষম ষড়ভুজটা আঁকবো। তাহলে এই মনে করো সেই বৃত্ত, ঠিক আছে? একটা বৃত্ত, এই বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে অবস্থান করবে, ঠিক আছে? বৃত্তের ভিতরে যদি অবস্থান করে 1 2 3, মনে করো 4 5, দেখো হাতে আঁকছি তো এখানে কমপ্লিটলি ষড়ভুজ হয়তো বা হয় নাই, এটা পসিবলও না, হাতে আসলে এত সূক্ষ্মভাবে আঁকা। তো এখানে বলা যে সুষম ষড়ভুজ কোনো বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল, মানে বৃত্তের অনধিকৃত অংশ বলতে কি বুঝাইতেছে? বৃত্তের অনধিকৃত অংশ বলতে বোঝানো হইতেছে যে এই যে এই পোর্শন গুলা। আচ্ছা তারা অন্য কালি দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে এই পোর্শন গুলা, ঠিক আছে? এরকম একটা ম্যাথ আমরা একটু আগে করছি না, বলো? তাহলে অনধিকৃত অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি? প্রথমে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে এই ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তারপরে বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ষড়ভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিতে হবে, তাইলেই আমাদের অঙ্ক শেষ। আমরা নিশ্চয়ই জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র, তাই না? পাই আর স্কোয়ার, একটু আগেও করছি। পাই আর স্কোয়ার, আর মানে তো বৃত্তের কি ব্যাসার্ধ। যেমন এই যে বৃত্তটা আমি ড্র করছি, এই বৃত্তের ব্যাসার্ধ কি বলা আছে বলো? ব্যাসার্ধ জানো? এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু 12 সেন্টিমিটারই হবে। প্রশ্ন আসতে পারে যে কিভাবে 12 সেন্টিমিটার হইতে পারে, তাই না? এটা বৃত্তের, দেখো বৃত্তের ব্যাসার্ধ মানে কি, যে এই এই পোর্শনটা, এটা হবে কত আমার? 12 সেন্টিমিটার। দেখো তোমরা অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ কেন 12 সেন্টিমিটার হবে, তাই তো? লক্ষ্য করো, তুমি যদি ষড়ভুজের কেন্দ্র থেকে এই যে দেখো, এই প্রত্যেক, আমরা নিশ্চয়ই জানি যে একটি বৃত্তের ব্যাসার্ধ কিন্তু একটাই হয়, তাই না? তুমি যে ব্যাসার্ধই নাও না কেন ওটা কিন্তু একটাই। ধরো তুমি এইটা নাও, অথবা কি তুমি এইটা নাও, এইটা নাও, যাই নাও না কেন, ব্যাসার্ধ কিন্তু একটাই। মানে এই ব্যাসার্ধের মান যদি 5 মিটার হয়, তাহলে এই ব্যাসার্ধের মানও কিন্তু 5 মিটার হবে। একই বৃত্তের একটি ব্যাসার্ধ থাকে, যাই হোক। এখন লক্ষ্য করি, যেহেতু এইটা আর এইটা, এই দুইটার মানই সমান, আর আমি যদি এই বাহু সমন্বয় করে এই যে তিনটা বাহুর কথা চিন্তা করি, যে ত্রিভুজটা হইতেছে এই ত্রিভুজটা কিন্তু একটা সম দ্বিবাহু ত্রিভুজ। আপাতত মনে হইতেছে একটা কেমন ত্রিভুজ? সম দ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা নিশ্চয়ই এই উপপাদ্যটা জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ হইল এইটা, আর এই বাহুর বিপরীত কোণ হইল এইটা। এই দুইটা কোণই কিন্তু কি হবে? পরস্পর সমান হবে। এখন আবার আমরা জানি যে কেন্দ্রে মোট উৎপন্ন কত ডিগ্রি কোণ হয় জানো? এই কেন্দ্রে, কেন্দ্রে কিন্তু মোট 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এখন এরকম কইরা তুমি যদি কেন্দ্রে, যেহেতু একটা ষড়ভুজ, এই ষড়ভুজ তুমি যদি প্রত্যেকটা এভাবে মিলাও, তাহলে মোট কয়টা ত্রিভুজ তুমি পাবা? তুমি মোট 6টা ত্রিভুজ পাইতেছো না? তার মানে প্রত্যেকটা ত্রিভুজে, এই প্রত্যেকটা ত্রিভুজে তুমি জাস্ট এই এটার অ্যামাউন্টটা বলো তো কত ডিগ্রি? এটা হবে 360কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 60 ডিগ্রি। তাই তো, দেখো এটা কতটুকু হবে? 60 ডিগ্রি। এখন এইটা যদি 60 ডিগ্রি হয়, আবার আমি দেখলাম এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের মান সমান হবে, অর্থাৎ এইটা যদি এক্স হয় এইটাও এক্স হবে, তাহলে এই সমীকরণটা কি অনেকটা এরকম হয় না
ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ 60 ডিগ্রি, আর একটা কোণ এক্স, আর একটা কোণ এক্স, তার মানে 2x। আর এই তিনটে কোণের সমষ্টি মোট কত হবে? 160 ডিগ্রি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যাইতেছি। 180কে 60 দিয়ে ভাগ করলে হয় 3। আচ্ছা দাঁড়াও, কি করলাম? ভাগ কেন করতে গেলাম? দেখো 180 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 120 ডিগ্রি। তাহলে এক্স এর ভ্যালু কত হয়? এক্স এর ভ্যালু হবে 60 ডিগ্রি। তার মানে এই কোণের মানও 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি। তাহলে বলো তো, এইটা প্রথমে মনে হইতেছিল যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু যেহেতু তিনটা কোণই সমান, তার মানে অ্যাকচুয়ালি এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ? এইটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহু আমাকে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে যে 12 সেন্টিমিটার, ষড়ভুজের প্রত্যেকটা বাহু 12 সেন্টিমিটার, এই জন্য এইটাও 12 সেন্টিমিটার। আবার এই যে বৃত্তের ব্যাসার্ধ, এগুলো হইলো 12 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হলো কি অ্যাকচুয়াল লজিক এখানে। যাই হোক, তো এখানে পাই ইন্টু আরের জায়গায় বসাবো 12 সেন্টিমিটার, 12 স্কোয়ার। তাহলে 12 12 কত? 144, 144 পাই। এটা হবে আমার শুধুমাত্র বৃত্তের ক্ষেত্রফল। এখন ষড়ভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, তোমাদের আদৌ মনে আছে নাকি ভুলে গেছো? n² / 4। আর বাকিটুকু কি জানো? কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। মনে পড়ছে? এই সূত্রটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইছিলাম। এখন দেখো এন এর পরিচয় কি? এন এর পরিচয় হইলো আমার এই যে বহুভুজ, এই বহুভুজে কয়টা বাহু আছে সেটাই হইলো এন। যেমন যেহেতু এটা একটা ষড়ভুজ, তাহলে এখানে কিন্তু আমার এন এর মান হবে 6। আর এর পরিচয় হইলো গিয়া বাহুর দৈর্ঘ্য। যেমন এইখানে বাহুর দৈর্ঘ্য তারা বইলাই দিছে কত? 12 সেন্টিমিটার নাকি 12 মিটার? হ্যাঁ, 12, আচ্ছা 12 সেন্টিমিটার, মিটার কিছুই বলে নাই, শুধুমাত্র একক। তাহলে 12 একক আর কি। তো 12 স্কোয়ার। আর নিচে আছে 4 ইন্টু কট 180কে তুমি যদি 6 দিয়ে ভাগ করো তাহলে কত হয়? 30 না? 30 ডিগ্রি। তাহলে এইটার ভ্যালু একটু বের করো। 12 12 144। 144কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 24, সরি কি বলি, ক্যালকুলেশন করো, আমার হাতের কাছে ক্যালকুলেটর আছে। 12 12 144 গুণ 6 ডিভাইডেড বাই 4, 216 আসছে। ঠিক আছে, এই 216-র সাথে কট 30 ডিগ্রি গুণ হবে। কট 30 ডিগ্রির মান হবে টেন 30 ডিগ্রির উল্টা। টেন 30 ডিগ্রির মান যেহেতু 1/√3, তাহলে কট 30 ডিগ্রির মান হবে শুধু √3। তাহলে এটার সাথে √3 গুণ করো, 374.12। বলো এটা তোমাদেরও আসছে কিনা? এত বর্গ একক। ঠিক আছে, বর্গ একক লেখা দিও, যেহেতু ক্ষেত্রফল। এটাও কিন্তু এত বর্গ একক। তাহলে এখন আমার ফাইনাল অ্যান্সার, যে অনধিকৃত অংশের ক্ষেত্রফল সমান সমান 144 পাই থেকে এই মানটা বিয়োগ করে দাও, তাহলেই বের হয়ে যাবে। ঠিক আছে, একটু আমাকে অ্যান্সারটা বলো তো ভাই, কষ্ট করে কেউ। 78.26, এটা হবে আমাদের অ্যান্সার, ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, 78.26 বর্গ একক। বলো এটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? এর পরবর্তী 20 নাম্বারটা, একটি সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি এবং একটা আয়তক্ষেত্র বি সি ই এফ, উভয়ের ভূমি হইল গিয়া বিসি, সরি। আচ্ছা, এটা আমরা ছবিটা হয়তো বা আঁকা লাগবে আমাদের, তাই না? ছবি না আঁকলে আমরা বুঝতে পারবো না। একই উচ্চতা। আচ্ছা একটু পোজ করি, এই ছবিটা অনেক সহজ। ঠিক আছে, প্রথমে আমরা একটা আয়তক্ষেত্র আঁকি, বিসিইএফ। তাই তো, মনে করো এই হলো একটা আয়তক্ষেত্র। এ হইলো সে আয়তক্ষেত্র। ঠিক আছে, নামকরণ করতে বলছে যে বিসিইএফ, করলাম নামকরণ। এখন আরেকটা আছে সামান্তরিক ক্ষেত্র, তার নাম হইলো এবিসিডি। এখন উভয়েরই ভূমি হবে বিসি। ভূমি যদি বিসি হয়, যেমন দেখো এখানে কিন্তু বিসি আছে, আমি যদি সামান্তরিক ক্ষেত্রটা আঁকতে চাই, আমার অবশ্যই এইটাকে ভূমি বানাইয়া তারপর আঁকতে হবে। এখন এইটাকে ভূমি বানাইয়া আমরা যদি সামান্তরিকটা আঁকি, কেউ চাইলে এইভাবে আঁকতে পারে। ঠিক আছে, দেখো তো হয়েছে কিনা।
এই সামান্তরিকেও কিন্তু আমার ভূমি হইল বিসি। আর নামকরণ কি হবে তাহলে, এটা এ, এই বি, এই সি, আর এই হইল ডি। তাহলে এই হয়ে গেল কিন্তু যে এবিসিডি হইল গিয়ে একটা সামান্তরিক ক্ষেত্র, আর বি সি ই এফ হইল একটা আয়তক্ষেত্র, আর উভয়েরই ভূমি হইল বিসি। এখন আমার ক নাম্বারে কি বলছে যে সামান্তরিক ও আয়তক্ষেত্রটির চিত্র আঁকো। যদি এতটুকু বলতো তাহলে আমার এই চিত্রটা ভ্যালিড ছিল। কিন্তু দেখো সামনে একটা এক্সট্রা কথা আছে যে একই উচ্চতা বিবেচনা করে, এই কথাটার জন্য আমাদের এই চিত্রটা একটু সমস্যা ঘটে গেছে আর কি, ঠিক আছে। এখানে দেখো একই উচ্চতা বিবেচনা করা হয় নাই। যেমন তুমি যদি সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা দেখো তাহলে সেইটা হবে এতটুকু, কিন্তু তুমি যদি আবার আয়তক্ষেত্রের উচ্চতা দেখো তখন সেটা কিন্তু হবে এতটুকু। এই দুইটা কিন্তু সেম, এর কোনো প্রমাণ নেই। তাহলে আমার আসলে কি করতে হবে, এই পুরোটুকু আমি একটু মুছি, ঠিক আছে, নতুন করে আমি আঁকি। ধরো এই হলো আমাদের সেই সামান্তরিক, ঠিক আছে। সামান্তরিকের নাম এ বি সি ডি। এটাগুলো তো হাতে আঁকতেছি তাই পুরোপুরি পারফেক্ট হইতেছে না, তারপরেও তোমরা বুঝে নাও আর কি। আর আয়তক্ষেত্র এটা বি সি ই এফ। তাহলে এখন যদি এরকম হয় এ বি সি ডি, এইটাকে তুমি যদি ভূমি ধরো, ভূমি ধইরা তুমি যদি নিচে আঁকো তাইলে কিন্তু একই উচ্চতা বিবেচনা কইরা করা হবে না। তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হলো উপরের দিকে আঁকবা, ঠিক আছে, আয়তক্ষেত্রটা উপরের দিকে আঁকবা। বলো বুঝছো কিনা। তাহলে আয়তক্ষেত্রের নাম কি জানো, বিসিইএফ। তাহলে এই বি, এই সি, এই হইল ই, এই হইল এফ। বলো এবার বুঝছো কিনা পুরোপুরি। এই বিসিইএফ হইলো আমাদের আয়তক্ষেত্র, আর এ বি সি ডি হইলো আমাদের সামান্তরিক ক্ষেত্র। এটা কেউ সুন্দরভাবে যদি আইকা দিতে পারে তাহলেই তার 2 মার্ক কনফার্ম। পরে আছে খ। দেখো তো খতে কি বলছে, দেখাও যে এবিসিডি ক্ষেত্রটির পরিসীমা বিসিইএফ ক্ষেত্রটির পরিসীমা অপেক্ষা বৃহত্তর। এটা আমরা কিভাবে, পরিসীমা মানে তো বুঝো তাই না, যে চারটা বাহুর দৈর্ঘ্যই হইল পরিসীমা। তাহলে এবিসিডির, লক্ষ্য করো এই জিনিসগুলো একটু বেসিক আমাদের জানতে হবে। এই বিসি বাহুর যে দৈর্ঘ্য হবে, এডি বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম টু সেম হবে, কারণ এই দুইটা হইল একই সামান্তরিকের সমান, বিপরীত সমান ও সমান্তরাল বাহু। আবার এই যে দেখো বিসি কিন্তু এই আয়তের একটা বাহু। আবার আমরা জানি আয়তের ক্ষেত্রেও কিন্তু বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। অর্থাৎ এই বিসি সমান সমান কিন্তু ইএফও আমাদের বলতে হবে। তার মানে এই বিসি, এডি, ইএফ, এই তিনোটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আসলে পরস্পর সমান। আবার লক্ষ্য করো এই যে এবি, আবার এই যে বিএফ, দেখো তো এবি কিন্তু বিএফ এর থেকে বড়, আবার এবি এফ এর থেকেও বড়। এই যে সিডি দেখতে পাইতেছো, সিডি কিন্তু সিইর থেকেও বড়, আবার ইডির থেকেও বড়। আশা করি এই কমন জিনিসগুলো তুমি জানো। এখন আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের বাহু, দেখো তো আয়তক্ষেত্রের বাহু মনে করো বিএফ, আর সামান্তরিক ক্ষেত্রের বাহু হইল গিয়ে এবি। তাহলে এই বিএফ আর এবির মধ্যে যদি তুলনা করো তাহলে কিন্তু এবির মান বিএফ এর থেকে বড়। এবি ইজ গ্রেটার দেন বিএফ। আবার এই সামান্তরিক ক্ষেত্রের অপর বাহু সিডির দিকে যদি তাকাও, সিডির মানও কিন্তু আয়তক্ষেত্রের বাহু সিইর থেকে বড়, ঠিক আছে, সিডি গ্রেটার দেন সিই। আর সামান্তরিকের আরো কোন কোন বাহু আছে, আরেকটা বাহু হলো গিয়ে বিসি বাহু। দেখো সামান্তরিক ক্ষেত্রেরও একটা বাহু বিসি, আবার আয়তক্ষেত্রেরও কিন্তু একটা বাহু বিসি, তার মানে এটা কিন্তু কমন বাহু, আগেই বইলা দেছে কমন বাহু ভূমি। আবার অপর সামান্তরিকের আরেকটা বাহু হইল গিয়ে এডি, আর আয়তক্ষেত্রের আরেকটা বাহু হইল গিয়ে ইএফ। এই এডি আর ইএফ কিন্তু সমান, আমি একটু আগে তোমাদেরকে দেখাইছি তাই না। তাহলে এই এডি আর ইএফ নিয়ে কিন্তু কোনো তুলনা করা যাবে না, কারণ এই দুইটার মান সমান। মনে করো এটাও 7 সেন্টিমিটার, এটাও 7 সেন্টিমিটার, সো এখানে কিন্তু তুলনার কিছু নাই। কিন্তু যেহেতু এই বাহু এই বাহুর থেকে বড়, আবার এই বাহু এই বাহুর থেকে বড়, তার মানে সামগ্রিকভাবে সামান্তরিকের কিন্তু পরিসীমাটা আয়তক্ষেত্রের পরিসীমার থেকে অবশ্যই বড়। বলো বুঝতে পারছো কিনা। এইগুলো হলো একটু জ্যামিতি টাইপের কোশ্চেন, বুঝছো, এই জন্য অনেকের কাছে একটু কঠিন লাগতে পারে। পরবর্তী কোশ্চেনটা আবার ইজি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলা আছে 5:3। তার মানে দৈর্ঘ্য যদি 5 মিটার হয় প্রস্থ হবে 3 মিটার, বাট দৈর্ঘ্য তো 5 মিটার না, তাহলে দৈর্ঘ্য কত,
দৈর্ঘ্য আমরা ধরে নেব যে 5x মিটার, আর প্রস্থ আমরা ধরে নেব 23x মিটার। এখন বলা আছে পরিসীমা 48 মিটার। এখন আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র নিশ্চয়ই আমাদের সবার জানা, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। 5x এর সাথে 3x যদি তুমি যোগ করো তাহলে হবে 8x ইকুয়ালস টু 48। 8 দুগুণে 16 মানে 16x এর ভ্যালু 48। অতএব x এর ভ্যালু কত? x এর ভ্যালু হবে 3 মিটার। x যদি 3 মিটার হয় তাহলে দৈর্ঘ্য সমান সমান কত হবে? দৈর্ঘ্য সমান সমান হবে 15 মিটার, আর প্রস্থ সমান সমান হবে 3 3 9 মিটার। বলো এই জিনিসগুলা 1 মিনিটের ভিতরে তোমরাও সলভ করতে পারবা কিনা? পরবর্তীতে জানতে চাওয়া হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই যে ইনফরমেশন গুলো দেয়া আছে এগুলো সব কার? এগুলো কিন্তু আয়তক্ষেত্রের ইনফরমেশন। তার মানে এই যে এইটা আয়তক্ষেত্রের আমরা দৈর্ঘ্য প্রস্থ সব বের করছি না, তাহলে এইটা দেখো আমার এখানে কিন্তু জানতে চাইছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিক মানে এই যে ABCD, এই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হলো গিয়া ভূমি গুণ উচ্চতা। তার মানে এখানে কিন্তু BC কে আমরা ভূমি বিবেচনা করেই অঙ্কনটা করছি। এইটা যদি ভূমি হয়, উচ্চতা মানে এই ভূমির একটা বিন্দু থেকে বিপরীত বাহু পর্যন্ত একটা লম্ব, তার মানে এই CE হইলো আমাদের উচ্চতা। এটা যদি আমাদের ভূমি হয়, এইটা হলো আমাদের উচ্চতা। এখন এই CE-র মান কি আমরা জানি? উত্তর হইলো হ্যাঁ জানি। একটু আগে কিন্তু আমরা বের করছি যে 15 মিটার আর 9 মিটার, তার মানে এটা যদি 15 মিটার হয় এইটা হবে 9 মিটার। শেষ, সিম্পল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কত হবে? 15 ইন্টু 9, গুণ করলে যত হয় তত 135 হয়। তাহলে 135 বর্গমিটার হবে আমাদের অ্যান্সার। বলো বুঝছো কিনা? যদি সামান্তরিকের ক্ষেত্রফল না চাইয়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চাইতো তাইলে কি মান আলাদা হইতো? বলো, মান তো আলাদা হইতো না, মান কিন্তু সেমই হইতো। বুঝছো? এরপরে 21 নাম্বার, আমি এইগুলা তো লেখা করাই নাই, আশা করি তোমরা গাইড থেকে সুন্দর করে লেখা নিজেরা করতে পারবা। ক, এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আয়তক্ষেত্রটা কই ভাই? একটা বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। ভালো। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে আমার প্রস্থ যদি 1 মিটার হয় দৈর্ঘ্য হবে 3 মিটার, যেহেতু প্রস্থের দ্বিগুণ তার মানে অনুপাত হলো কি 3:1। বা আমি যদি অনুপাতে, যেহেতু এখানে দেওয়া নাই, আমি নর্মাল বীজগণিতের মাধ্যমেই করি। প্রস্থকে আমি ধরে নেব এক্স, তাহলে দৈর্ঘ্য হবে এই প্রস্থের 3 গুণ মানে 22x। ঠিক আছে। এখন বলা আছে যে ক্ষেত্রফল 1200 বর্গমিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান প্রশ্ন মতে 1200 বর্গমিটার। 23x, এবার দেখো গুণ করলে হবে 23x স্কোয়ার সমান সমান 1200। 23x স্কোয়ার সমান সমান 1200, তার মানে পরবর্তী লাইন x স্কোয়ার সমান সমান 400। তার মানে x সমান সমান প্লাস মাইনাস 20, যার মধ্যে মাইনাস 20 অগ্রহণযোগ্য। সো x এর ভ্যালু 20। x এর পরিচয় ছিল প্রস্থ, তার মানে আয়তক্ষেত্রের প্রস্থ x সমান সমান 20 মিটার, তাহলে দৈর্ঘ্য 60 মিটার। এতটুকু তো বোঝাই যায়, তাই না? এই জিনিসটাই বের করতে বলছে যে এক্স চলকের মাধ্যমে, আমরা তো অলরেডি এক্স চলকই ধরছি আন্দাজে, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 গুণ, আচ্ছা শোনো, আমাদের এখানে কিন্তু এক্স চলকের মাধ্যমে শুধুমাত্র পরিসীমা নির্ণয় করতে বলছে, মানে আমার পরিসীমার ভ্যালু বের করতে বলেই নাই। আমার এখানে শুধুমাত্র আমার অ্যান্সারটা হইতো 2 ইন্টু দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত x, তার মানে 3x আর x যোগ করলে কত 4x, 4x এর সাথে 2 গুণ করলে 8, অ্যান্সার হবে 8x। এইটা হবে আমাদের কয়ের উত্তর। বুঝছো? আমাদের কিন্তু এখানে ভ্যালু বের করতে বলে নাই, কিন্তু আমরা ভ্যালু বের করে ফেলাইছি। x এর ভ্যালু তো আমরা মানে অলরেডি বের করে ফেলাইছি 20। তাহলে তুমি যদি দেখি 20 বসাও তাহলে ফাইনাল অ্যান্সার কত আসে? 160 বা 160 মিটার হবে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। বলো বুঝছো কিনা? আচ্ছা, একেবারে সহজ। এর পরবর্তী কোশ্চেনটা কি বলা? বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই বর্গক্ষেত্রের সাথে কিন্তু আয়তক্ষেত্রের একটা সম্পর্ক তারা বইলা দিছে, লিঙ্ক আপ কইরা দিছে। দেখো, বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আমি যদি কোনোভাবে আয়তক্ষেত্রের পরিসীমার সমান বের করতে পারি, সেখান থেকে আমরা বলতে পারবো এটাই হলো গিয়ে বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমাকে আমি অলরেডি বের করে ফেলাইছি না, 160 মিটার। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমাও হবে 160 মিটার। আবার আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য বা 4a। প্রশ্ন মতে 4 এর ভ্যালু কত? 160। তাহলে এক মানে বাহুর দৈর্ঘ্য কত? 40 মিটার।
তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তার মানে 40 স্কোয়ার। এটাই হবে আমাদের অ্যান্সার। 4 4 16 আর 2টা শূন্য, এত বর্গমিটার। বলো বুঝছো কিনা? এটা সত্য কথা বলে, এটা কি কঠিন? একদম কঠিন। আমার কাছে মনে হচ্ছে কি আমরা একটা এমসিকিউ সলভ করতেছি। এটা মানে কোনো বড় প্রশ্নে আসার মতো অঙ্কই না এগুলা। গ নাম্বার দেখো কি বলছে। আয়তকার ক্ষেত্রের বাইরে চতুর্দিকে 1.5 মিটার চওড়া একটা রাস্তা, এই রাস্তার অঙ্ক আবার তৈরি করতে 25 গুণ 12.5 বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা, তার মানে ইটের তোমার দৈর্ঘ্য আর প্রস্থ বইলে দিছে। তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে আমি অবশ্যই ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, বর্গ সেন্টিমিটারে বের হবে আমাদের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল বের হবে, আবার রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু বের করতে পারবো। তারপরে ওই যে একটু আগেও কিন্তু এরকম একটা ম্যাথ আমি তোমাদেরকে আলোচনা করে দেখাইছি, তাই না? ধরো এই ম্যাথটা এমসিকিউতে আসছে, তখন আমি কিভাবে করব? আমি কিন্তু অলরেডি জানি যে আমার আয়তকার যে ক্ষেত্রটা, তার দৈর্ঘ্য হইলো গিয়া 60, প্রস্থ হইলো গিয়া 20, এর বাইরেই তো আমার রাস্তাটা বানাবো। এখন রাস্তাটার মাপ আমি ধরে নেব যে এক্স, সরি এক্স কেন ধরবো, আমার তো এখানে বইলাই দিছে যে 1.5 মিটার চওড়া একটা রাস্তা। তাহলে আমাদের এতটুকু 60, এদিকেও 1.5 যুক্ত হয়েছে, এদিকেও 1.5 যুক্ত হয়েছে, তার মানে মোট কত? 3। 1.5 1.5 কত? 3 না? তাহলে 63। 63 গুণ আবার 20, এদিকে 1.5 1.5 3 মানে 23। আবার নর্মাল শুধুমাত্র আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 60 গুণ 20, তার মানে 60 গুণ কত? 7 গুণে 12, 1200। আর এটা গুণফল করলে কত হয় দেখি তো একটু। 63, 1449। তাহলে 1449 থেকে 1200 যদি তুমি বিয়োগ করো, তাহলে অ্যান্সার কত আসে? 249। তার মানে আমার রাস্তার ক্ষেত্রফল হলো 249। কি একক কি হবে? একক হবে বর্গ মিটার বা মিটার স্কোয়ার। কিন্তু যেহেতু আমার এই ইটের ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটার বের হবে, তাই আমি রাস্তার ক্ষেত্রফলকেও সেন্টিমিটার স্কোয়ারে বের করতে চাই। 1 মিটার, দেখো মিটার থেকে যখন তুমি সেন্টিমিটারে যাবা তখন তুমি 100 গুণ করবা, কিন্তু এখানে কিন্তু মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাইতেছি, তাই 100 স্কোয়ার গুণ করবা। 100 স্কোয়ার মানে কি? 10,000। মানে কি মোট কয়টা? 4টা শূন্য। তাহলে 249 অক্ষে 249, তারপরে 4টা শূন্য দিয়ে দাও, একক হবে সেন্টিমিটার স্কোয়ার। এইটা হলো আমার রাস্তার ক্ষেত্রফল। আর ইটের ক্ষেত্রফল কত? 25 গুণ 12.5 আসছে 312.5। অ্যান্সার ইটার ক্ষেত্রফল কত বের হয়েছে? 312.5। এখন তুমি এইটাকে এটা দিয়ে ভাগ করবা, তাইলেই অ্যান্সার বের হয়ে যাবে। অ্যান্সার আসছে 7968টি। বলো তোমাদের সাথে আমার মিললো কিনা? এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথগুলা যদি সৃজনশীলে আসে, এটা আসলে সৃজনশীলের মানিজ্যত খাবে। মানে এত সহজ ম্যাথ কখনোই সৃজনশীলে দেওয়া উচিত না। আশা করি আজকে ক্লাসে যা যা বুঝাইছি তোমরা সবকিছু বুঝছো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।